আন্দোলন শেষে শান্ত যন্তর মন্তর, সতর্ক বার্তা দিয়ে সরকারের প্রতি নজর রাখার বার্তা সিজিপির। 2 সপ্তাহে প্রথমবার ইরানে হয়নি মার্কিন হামলা, বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জেরে কাস্পিয়ান সাগরে উত্তেজনা। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি ইপসিতা জামান। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বাড়তি শর্ত পূরণের আশ্বাস পেয়ে আপাতত রাজপথ ছেড়েছে ককরোচ জনতা পার্টি। নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। 1 মাসের বেশি সময় ধরে আন্দোলনে উত্তাল দিল্লির যন্তর মন্তর এখন শান্ত। তবে ভবিষ্যতে শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে সতর্ক বার্তা দিয়ে সরকারের প্রতি নজর অব্যাহত রাখার বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি। টানা ৩৬ দিন প্রতিবাদী স্লোগানে মুখর থাকা যন্তর মন্তর এখন শান্ত। নেই কোনো কোলাহল, ফাঁকা রাস্তায় চলছে যানবাহন। নিরাপত্তার স্বার্থে এখনো আছে পুলিশি পাহারা। এই চিত্র দেখে কে বলবে একদিন আগেও বিক্ষোভে উত্তাল ছিল ঐতিহাসিক এই চত্বর। মেডিকেল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতে দীর্ঘ সময় ধরে চলে আসা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা আন্দোলন থেমেছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে। সেই সাথে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনে অংশ নেওয়া ছাত্র যুবাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার সহ বেশ কিছু শর্ত সরকার মেনে নেয়ায় আপাতত রাজপথ ছেড়েছে সিজেপি। ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশীকে। এছাড়াও তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। मुझे जिम्मेदारी दिया है और इस जिम्मेदारी को माननीय प्रधानमंत्री जी की अपेक्षा अनुसार मैं जिम्मेदारी निभाऊंगा। আন্দোলন সফল করতে যারা পাশে থেকেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানান, আন্দোলন খুব কঠিন ছিল। বলেন, এটি কেবলই শুরু, আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। जो पिछले 37 डेज में झेला, इट वाज रियली डिफिकल्ट. इट वाज नॉट इजी, not just for me but for all of our team, and most of all I would like to thank each and every supporter of the Cockroach Janata Party spread across India. This is just a beginning. The Cockroach Janata Party has a long way to go. এদিকে ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে সতর্ক বার্তা দিয়েছে সিজেপি। হুঁশিয়ারি দিয়ে বলেছে, সরকারের ওপর দেশের যুব সমাজ নজর রাখছে। এছাড়া 5 দফা শিক্ষা সংস্কার সনদ বাস্তবায়ন করবে সরকার, এমন প্রত্যাশার কথাও জানায় সিজেপি। গত জুনের শেষ দিকে ককরোচ পার্টির নেতৃত্বে দেশজুড়ে হওয়া শিক্ষার্থী আন্দোলনে শেষ পর্যন্ত মন্ত্রিসভায় পরিবর্তন আনতে বাধ্য হয় মোদী সরকার। বিশ্লেষকদের মতে, চাপের মুখে সিদ্ধান্ত না নেওয়ার জন্য পরিচিত নরেন্দ্র মোদীর জন্য এই পদত্যাগ ছিল একটি ব্যতিক্রমী ঘটনা। রাখি জেসমিন, চ্যানেল 24। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতুতুণ্ড। শুভজিৎ, আন্দোলন তো থেমেছে, রাজপথ ছেড়েছে ককরোচ জনতা পার্টি, যন্তর মন্তরের বর্তমান পরিস্থিতি কি দেখছেন? শুভজিৎ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আন্দোলন থেমেছে, ককরোচ জনতা পার্টি রাজপথ ছেড়েছে, এখন যন্তর মন্তরের কি পরিস্থিতি দেখছেন? আমি প্রথমে তাহলে ছবিটাই দেখাই, যে যন্তর মন্তরের ছবিটা আপনি দেখতে পাচ্ছেন যে যন্তর মন্তর কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। একদম সামনে থেকে আপনি যদি দেখেন পুরোটাই এখন ফাঁকা, যেটা গতকাল রাত থেকেই এখানকার যে ধর্ণা মঞ্চ, সেই মঞ্চ খুলে ফেলার কাজ শুরু হয়েছিল। তারপর থেকে আজ সকাল থেকেই কিন্তু এখানে দ্বিতীয় যারা ধর্ণা প্রদর্শনকারী, এখানে তো সারা বছরই কোনো না কোনোভাবেই ধর্ণা চলতে থাকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোনো না কোনো সংগঠন এসে ধর্ণা প্রদর্শন করে। আজ সকালেই বেশ কয়েকটি সংগঠন ধর্ণা তাদের শুরু করেছে। তবে মূল যে যেখানে মঞ্চ আগে ছিল সেই এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। এই এলাকায় কিন্তু এই মুহূর্তে কোনো ধর্ণা প্রদর্শন হচ্ছে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে এই মুহূর্তে এলাকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু এখনো আঁটোসাঁটো রয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম যন্তর মন্তর প্রবেশ মুখে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেগুলো মোতায়েন রয়েছে, দিল্লি পুলিশের ফোর্স তারাও মোতায়েন রয়েছে। মূলত দিল্লি পুলিশ দুটো জিনিস নিয়ে আশঙ্কা করছে। আগামীকাল সংসদে এই যে শিক্ষা ব্যবস্থা সংশোধনের লক্ষ্যে এডুকেশন যে বিল, সেই
সেই বিল নিয়ে আসার কথা রয়েছে সংসদ, এবং সেখানে কিন্তু কংগ্রেস সমর্থন দেবে না। কংগ্রেস চাইছে এই সংসদের মধ্যে যে দিল্লির পুলিশ লাঠিপেটা করেছিল ছাত্রদের উপরে, তার জন্য সরকার ক্ষমা চাক। এই স্বরাষ্ট্রমন্ত্রককে মূলত পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কে নির্দেশ দিল পুলিশকে লাঠিচার্জ করার, তার একটা তদন্ত কমিশন গঠন করে এবং তদন্ত কমিশনের শ্বেতপত্র সেটা পার্লামেন্ট অধিবেশনেই দিল্লি যে গভর্নমেন্ট তারা সামনে আনুক, বা লোকসভায় সরকার দলীয় পক্ষ থেকে সেটা সামনে নিয়ে আসা হোক। ফলে আগামীকাল এই বিলের সমর্থন আসবে না, এবং তারপরে ক্ষমা চাওয়ার যে প্রসঙ্গ, দুটো প্রসঙ্গেই কিন্তু পার্লামেন্ট অধিবেশন উত্তপ্ত হতে চলেছে, এবং সেই ঘটনা নিয়ে আবার যন্তর মন্তর যদি উত্তপ্ত হয়ে যায়, কারণ যন্তর মন্তর থেকে পার্লামেন্ট মাত্র 1 কিলোমিটারের শুভজিৎ, মধ্যে। এবং আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আন্দোলন থামার পর ছাত্র যুবরা মোদী সরকারকে কি বার্তা দিল? ব্যবস্থা আরেকবার যদি প্রশ্নটা করেন। মোদী সরকারকে কি বার্তা দিল ছাত্র যুবরা আন্দোলন থামার পর? দেখুন, আন্দোলন থামার পর আমরা তো এখানে দেখেছি তারা ছাত্রদের থেকে সাজেশন নিয়েছে যে এই আন্দোলন থেকে তারা কি শিক্ষা নিল, এবং পরবর্তীকালে এই আন্দোলনের মারফত শিক্ষা মানে কেন্দ্রীয় সরকারের কাছে তারা কি বার্তা পৌঁছে দিতে পারে সেই নিয়ে ছাত্রদের কাছে এখানে সাজেশন ক্যাম্প করা হয়েছিল। গভীর রাত পর্যন্ত তারা সাজেশন নিয়েছে, কিন্তু যেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে মিস আউট হয়েছে, যেটা আমরা বারবার মিস করছি, সেটা কি? সেটা হচ্ছে এই যে 1.5 মাস 2 মাসের যে এই ককরোচ পার্টির আন্দোলন, এর মাঝে যেটা চাপা পড়ে গিয়েছে, চাপা পড়ে যাওয়ার মূল লক্ষ্যটা কি? সেখানে চাপা পড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার মাঝখান থেকে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, একেবারে শিবসেনার দলগুলোর থেকে এমপি ভাঙিয়েছে, এবং এমপি ভাঙিয়ে এই মুহূর্তে বিজেপির সংসদ সংখ্যা এই কয়েকদিনের ব্যবধানে তারা 257 নিয়ে গিয়েছে, যেখান থেকে তাদের কাছে ডিলিমিটেশন বিল, যেটা এতদিন বিরোধী পক্ষ আটকে রেখেছিল, যেটা তারা করতে পারেনি, মহিলা বিল যেটা তারা আটকে রেখেছিল করতে পারেনি, এই বিলগুলোর যে রাস্তা বিজেপি সরকার খুব দ্রুত প্রশস্ত করেছে। দুটো ইস্যু উঠে আসছে, একদিকে বলা হচ্ছে বিজেপি সরকার নত হয়েছে, অন্যদিকে বলা হচ্ছে বিজেপি সরকার এই ছাত্র আন্দোলনের পিছনে তাদের যে মূল গুটি সাজানোর যে কাজ, এটা ডিলিমিটেশন যদি করে ফেলে দিল্লির এই পার্লামেন্টে, বিজেপির এখানে টোটাল সংসদ সংখ্যা যেটা এখন আছে 520, যেটা টোটাল সংসদ সারা দেশ জুড়ে, সেটা হয়ে যাবে 850, এবং এইরকম পজিশনে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। এটাই কিন্তু এখন যারা বিশেষজ্ঞ তারা বলছে, এখানে বিরোধীরা কি ভূমিকা নিচ্ছে সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। ইপ্সিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত ছিলেন শুভজিৎ পুততুণ্ড। 2 সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার রাতে ইরানের কোনো বিমান হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। টানা 13 দিন ধরে চলা ধারাবাহিক মার্কিন হামলার পর এটি প্রথম বিরতি। এদিকে যুদ্ধে নতুন ফ্রন্টের দুয়ার খুলেছে ইয়েমেন। সৌদি আরবের জিজান ও ইয়ানবুর তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আর কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জেরে নতুন করে বেড়েছে উত্তেজনা। 2 সপ্তাহের টানা সামরিক অভিযানের পর আপাতত ইরানের নতুন বিমান হামলা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। তবে হামলা বন্ধ থাকলেও আলোচনার পথ খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগও জোরদার হয়েছে। এই বিরতি যে স্থায়ী শান্তির ইঙ্গিত নয় তা স্পষ্ট করে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। এদিকে আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে সহায়তা করলে হামলার লক্ষ্যবস্তু হতে পারে ব্রিটেনও। অন্যদিকে এই যুদ্ধে নতুন ফ্রন্টের দুয়ার খুলেছে ইয়েমেন। সৌদি আরবের জিজান ও ইয়ানবুর তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে উত্তেজনা বেড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে। এছাড়া যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধে হরমুজ প্রণালীতে কয়েকটি বাণিজ্যিক জাহাজ থামিয়ে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা। জবাবে ইরান বলছে, চাপ সৃষ্টি করে কোনো সমাধান সম্ভব নয়। এসবের মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাস্পিয়ান সাগরে। ইউক্রেনের হামলায় একটি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তেহরানের। ইরানের শঙ্কা, এই ঘটনা যুদ্ধকে আরও তীব্র করার ঝুঁকি বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে দিন দিন বাড়ছে সংকট। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে কূটনৈতিক আলোচনার সাফল্য, হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী সিদ্ধান্তের উপর। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। জার্মানির রাজধানী বার্লিনে শনিবার সন্ধ্যায় প্রাইড উদযাপনে জনতার মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন 1 জন, আহত অন্তত 15 জন। ইউরোপের অন্যতম বৃহৎ প্রাইড আয়োজন ক্রিস্টোফার স্ট্রিট ডেতে
উদযাপনে জড়ো হয়েছিলেন কয়েক লাখ মানুষ। আচমকা একটি সাদা ভ্যান দ্রুত গতিতে জনতার মধ্যে ঢুকে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি ও আতঙ্ক। পরে একজন ব্যক্তি গাড়ি থেকে নেমে হেঁটে পালিয়ে যান। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন শনাক্ত করেছে পুলিশ। জানানো হয়েছে ওই সন্দেহভাজন বার্লিনের ইসলামিস্ট চক্রের সদস্য হিসেবে পুলিশের কাছে পরিচিত। তাকে গ্রেপ্তারে জোরালো তল্লাশি চলছে। স্পেন ও ফ্রান্সে অনিয়ন্ত্রিত দাবানলের কারণে ৩ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দুই দেশই শত শত দমকল কর্মী, সেনাবাহিনী ও বিমান মোতায়েন করলেও পরিস্থিতি এখন উদ্বেগজনক। স্পেনের মধ্যাঞ্চল থেকে প্রায় ৭০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রান্সে ১,৯৭,০০০ মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। দাবানলের কারণে স্পেনের ইতিহাসে প্রথমবারের মতো জরুরি অবস্থা ঘোষণা করেছে। আর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি সম্ভবত দেশটির শান্তিকালীন ইতিহাসের সবচেয়ে বড় গণ উচ্ছেদ। প্রচণ্ড তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশ দুটিতে দাবানলের বিস্তার ঘটছে। এ বিষয়ে আরও জানাতে ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, আমাদের জানাবেন এই মুহূর্তে দাবানলের কি পরিস্থিতি দেখছেন, সেই সাথে ঘন ঘন ইউরোপে ঘন ঘন দাবানল হওয়ার কারণটা কি? প্রথমে বলি যে এইখানে যে এখন পরিস্থিতি ফ্রান্সে বিশেষ করে ফরাসিরা যে দুর্যোগ মোকাবেলা করছে সত্যি অবর্ণনীয়। প্রথমত হলো যে প্রায় ১,৪৪,০০০ অধিবাসীদেরকে স্থানান্তরিত করা হয়েছে জরন এবং বোদো শহর থেকে, এবং তাদেরকে রাখা হয়েছে হলো অডিটোরিয়ামে, যেখানে বাথরুম, খাবারের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা নেই, এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে কি মানবতা জীবনযাপন করছে। দমকল কর্মীরা পানি আনছে, পানি সরবরাহ স্বল্পতা রয়েছে, এবং এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করেছে। কালকে বলেছিলাম যে তারা আমাদেরকে জানিয়েছে প্রকৃতির উপরই তারা ছেড়ে দিয়েছে, এবং সত্যিই এখন তারা বলছে যে প্রকৃতি যদি আগুনটি আস্তে আস্তে কমিয়ে দেয় তাহলে আগুন নিয়ন্ত্রণ সম্ভব, তাছাড়া মানুষের পক্ষে এখন আর আগুন নিয়ন্ত্রণের কোনোভাবেই সম্ভব নয়। এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমাদের প্রায় ১,০০,০০০ হেক্টর জমি পুড়ে গেছে, যেখানে জেরন শহরেই পুড়ে গেছে ৫৫,০০০ হেক্টর জমি। এছাড়া এখন যারা অসুস্থ প্রায় ইমার্জেন্সিতে নেওয়া হচ্ছে, প্রায় এই সংখ্যাটা লাফিয়ে ২,০০০-এ হয়েছে, এবং মানুষ ধোঁয়ার কারণে শহরে বের হতে পারছে না। পাশাপাশি কেউ কোনো ভাবে ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারছে না, যাতায়াত করতে পারছে না, এক ধরনের জিম্মি হয়ে আছে পুরো শহরটা জুড়ে। এই পরিস্থিতির মধ্যে উন্নত বা পরিস্থিতি ভালো হওয়ার কোনো সম্ভাবনাই দেখছে না। মোটামুটি কিছু সময় লাগবে, বলতেছে যে আস্তে আস্তে আগুনটি যখন সব পুড়ে প্রায় নিঃশেষ হয়ে যাবে, মূলত তখনই নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং ভয়াবহ দৃশ্য আপনাকে মানে আমি কালকে আমাদের গণমাধ্যমে দেখাচ্ছিল যে সমুদ্রের ঢেউ যেরকম করে সামনের দিকে আগে, আগুন ঠিক সেইভাবে শহরের দিকে ধেয়ে আসে, এবং সবাই চেষ্টা করছে কোনোভাবেই সে বাদ দিয়ে আগুন থামানো সম্ভব। এই ছিল মোটামুটি আমার কাছে সর্বোচ্চ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফ্রান্সের দাবানল পরিস্থিতি নিয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। বাংলাদেশ সরকারের উদ্যোগে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রবাসী কার্ড। আগামী আগস্টে পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম শুরুর পরিকল্পনা আছে সরকারের। এই কার্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা বিমানবন্দর, ইমিগ্রেশন, চিকিৎসা, ব্যাংকিং ও বিনিয়োগ সহ বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন। সৌদি আরব থেকে শিহাব শাহিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সেবা আরও সহজ ও আধুনিক করতে চালু হচ্ছে প্রবাসী কার্ড। সরকারের এই উদ্যোগের আওতায় কার্ডধারীরা বিমানবন্দরে কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, দ্রুত ইমিগ্রেশন, মিট অ্যান্ড গ্রিট এবং পিক অ্যান্ড ড্রপ সহ বিশেষ সুবিধা পাবেন। বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে থাকবে বিশেষ ছাড়। দেশে বিদেশে স্বল্প খরচে পরিবহন সুবিধা এবং সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অর্থ ছাড়ের পরিকল্পনা রয়েছে। প্রবাসে কোনো বাংলাদেশে মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার সুবিধাও থাকবে এই কার্ডের আওতায়। ৬ সিটে প্রতিটা দেশ মিলে আমরা প্রায় ২ কোটি প্রবাসী আছি। এই প্রবাসীদেরকে বাংলাদেশে কোনো প্রবাসী যদি মারা যান তাহলে বিনা খরচে, সরকারি খরচে দেশে নেওয়া হবে। এটা শুনে আমরা অনেকটাই আনন্দিত। বাংলাদেশে এই প্রবাসী কার্ডের মাধ্যমে সরকারি হসপিটালগুলোতে স্বল্প খরচে চিকিৎসা এবং প্রাইভেট হসপিটালগুলোতে স্বল্প খরচে, তাও ডিসকাউন্টের মাধ্যমে চিকিৎসার সুব্যবস্থা পাওয়া।
প্রবাস ফেরতদের পুনর্বাসন, বীমা সুবিধা, সহজে রেমিটেন্স পাঠানো, ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে ঋণ গ্রহণ এবং বিনিয়োগের সুযোগও যুক্ত করা হচ্ছে প্রবাসী কার্ডে। পাশাপাশি জমির নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবায়ও অগ্রাধিকার পাবেন কার্ডধারীরা। আমরা যদি কোনো জায়গা জমি কিনতে যাই সেক্ষেত্রে এই প্রবাসী কার্ডের মাধ্যমে আমরা অগ্রাধিকার পাবো। পাসপোর্ট করতে গেলে এবং কি এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন যেটাই করতে যাই এই প্রবাসী কার্ড যাদের থাকবে তারা অগ্রাধিকার পাবে। এছাড়াও আমরা বিভিন্নভাবে লোন পেতে পারি যাদের কাছে প্রবাসী কার্ড থাকবে। এই সেবাটা আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল সকল প্রবাসীদের। সরকারের সংশ্লিষ্ট মহল বলছে, সৌদি আরবে পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের হাতে পৌঁছে দেয়া হবে এই কার্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ বিষয়ে আরো জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ আহমেদ ভুইয়া। সৈয়দ, বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রবাসী কার্ড চালু হতে যাচ্ছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে স্মিতা। আপনি যেটি জানিয়েছেন, দেখেন আমি যদি একটু পিছের দিকে যাই, বিগত সময় 2015-16 সালে যখন সৌদি আরবে ওয়েজ আর্নার্স কার্ড শুরু করে বিগত সরকার এই কার্ডটি, তখন কিন্তু এই কার্ডটি কিন্তু সৌদি প্রবাসীরা 170 রিয়াল সৌদি দিয়ে কিন্তু তারা এই কার্ডটি গ্রহণ করেছে। তারপরে কিন্তু ক্রমান্বয়ে এখন যদি আমি আজকের কথা বলি, দূতাবাস এবং কনসুলেট 1,145 রিয়াল নিচ্ছে। এর কারণটি যদি এই কার্ডগুলিতে কিন্তু যারা আগে রেজিস্টার করেছে তারা কিন্তু এখন ওই কার্ডের ইন্স্যুরেন্স ভুক্ত হয় নাই, যারা এখন নতুন নিচ্ছে তারাই কিন্তু ইন্স্যুরেন্স ভুক্ত, এবং যদি কোনো প্রবাসী মৃত্যুবরণ করে সেখানে তিনি 13,35,000 টাকা পাবেন। যারা 170 টাকা দিয়ে করেছেন, এই রিয়াল দিয়ে করেছেন, তারা কিন্তু এখনো পান না। পাশাপাশি এখন বর্তমান সরকার এসে যে প্রবাসী কার্ড করেছে, এই কার্ডটি কিন্তু প্রবাসীরা যুক্ত হবেন, কিন্তু এই কার্ডটির নিয়ম কিন্তু এখনো জানা যায়নি, বা দূতাবাসের সাথে আমি কনসুলেটের সাথে যোগাযোগ করে দেখেছি যা তারা কত টাকা চার্জ করবে একজন প্রবাসী এই কার্ডটি কি ফ্রি দিবে না ইয়াতে নিবে, বা যাদের ওয়েজ আর্নার্স কার্ড আছে তারা কি এই কার্ডটি পাবে না তাদেরকে নতুন করে প্রবাসী কার্ড সংগ্রহ করতে হবে। এটি নিয়ে কিন্তু বিস্তর আলোচনা এখানে আছে। বা এই যে সৌদি আরবের যে 30 লক্ষ থেকে 35 লক্ষ সৌদি প্রবাসী, এদেরকে কার্ডগুলি কি দূতাবাসের মাধ্যমে দেওয়া হবে নাকি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তাদেরকে কাটতে দেওয়া হবে, এটি নিয়ে কিন্তু আরো আলোচনার বিস্তর সময় অপেক্ষা করছে। বা প্রবাসীদের মধ্যে যারা এই কার্ডটি বিভিন্ন সুযোগ সুবিধা পাবে বা পাচ্ছে, যে তার আগে যেই কার্ডটি ছিল ওয়েজ আর্নার্স কার্ড, সেই কার্ডটির কি হবে বা সেই কার্ডটি কি গতিতে তারা চলবে। যেহেতু যে 10টি নির্দিষ্ট করেছেন যে প্রবাসীরা এই সুবিধাগুলি পাবে, সেই সুবিধাগুলিতে বিগত কার্ডগুলিতে কিন্তু এই প্রায় 5টি সুবিধা সেখানেও কিন্তু ওয়েজ আর্নার্স বোর্ডের যে কার্ডটি এখন আমার হাতে দেখছেন সেই কার্ডটিতে কিন্তু আছে। তাহলে এই কার্ডের সাথে যে কি ডিস্টেন্সটা করবে সেটাই কিন্তু এখন প্রবাসীদের জানার মুখ্য বিষয় আছে। বা তারা কিন্তু কত টাকা চার্জ করবে, এটা কি নাকি ফ্রি দিবে, যারা আগে কার্ড পাচ্ছে তাদেরকে ফ্রি দিবে, এটি নিয়ে কিন্তু আসলে কিন্তু কনসুলেট, দূতাবাসের কথা বা ব্যাংকের, এই যে আপনি ধরেন 30 থেকে 35 লক্ষ সৌদি প্রবাসীরা এখানে আছেন, এই প্রবাসীরা কিন্তু আসলেই কিন্তু এই কার্ডগুলি কিভাবে তাদেরকে নিবেন, এই যে স্বল্প সময় বা স্বল্প জায়গার শূন্যতা বা তারা এইটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সৈয়দ আহমেদ ভুইয়া। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ ও পার্শ্ববর্তী হংকংয়ে আঘাত হেনেছে টাইফুন নৌল। এর প্রভাবে হচ্ছে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত। রোববার মধ্যরাতে হুইঝৌ শহরের হুইদং কাউন্টির উপকূলে আঘাত হানে টাইফুন নৌল। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, আহত হয়েছেন বেশ কয়েকজন। বাতিল করা হয়েছে 350 ফ্লাইট। নিরাপত্তার স্বার্থে 7,15,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। টাইফুনের প্রভাবে সপ্তাহ জুড়ে গুয়াংডংয়ের দক্ষিণাঞ্চল ও ফুজিয়ান প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিচ্ছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে, চলতি বছর এ পর্যন্ত দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন নৌল। চলতি মাসের শুরুতে চীনের পূর্বাঞ্চলে আঘাত হানে টাইফুন বাভি। সে সময় 20 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এছাড়া মাইসাক নামে আরেকটি টাইফুন আঘাত হানে দক্ষিণ চীনের উপকূলে। আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 1,354 জনে। দেশটিতে ইবোলা আক্রান্ত হয়েছেন 3,075 জন, যা গত সপ্তাহের চেয়ে 27% বেশি।
কঙ্গোর ইতিহাসে এবার সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা। কার্যকর ভ্যাকসিনের অভাবে দ্রুত বিস্তার হচ্ছে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অবকাঠামো না থাকায় যুদ্ধবিধ্বস্ত কিছু এলাকায় ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কঙ্গোতে বর্তমানে ইবোলার বুন্দিবগোয়া নামে একটি ভ্যারিয়েন্ট বেশি ছড়াচ্ছে। এই ভ্যারিয়েন্ট মানবদেহকে আক্রান্ত করলে এর বিরুদ্ধে কার্যকর কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।